আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় আক্রমণ করেছে এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে বেডরুম থেকে তার ওয়াইফ সহ গ্রেপ্তার করে আমেরিকাতে নিয়ে গেছে। এই ঘটনাটা কেন ঘটল? এই ঘটনার সাথে বাংলাদেশের সতর্কবার্তা কি? এই ঘটনার জন্য বাংলাদেশও যে বিপদে আছে এবং এই বিপদ থেকে উত্তরণের উপায় কি, এটা চমৎকার একটা ব্যাখ্যা, দারুণ ব্যাখ্যা এখন করতে চাচ্ছি। দেখুন, প্রথমেই আমি একটু বলে নেই, আমেরিকা গণতন্ত্রের কথা বলে, সাম্যের কথা বলে, শান্তির কথা বলে, সুন্দরের কথা বলে, ভালোবাসার কথা বলে, নিরাপত্তার পৃথিবীর কথা বলে, নিরাপদ শিশুর কথা বলে, নিরাপদ নারীর কথা বলে, সম অধিকারের কথা বলে। এরা বাটপার, এরা গণতন্ত্র বিক্রি করে খায়। এই আমেরিকা, এই ডোনাল্ড ট্রাম্প, এরা গণতন্ত্রের ধুয়ো তুলে তুলে গোটা পৃথিবীকে পাগল করে দিচ্ছে। চিন্তা করে দেখুন, ভেনেজুয়েলা বাংলাদেশের চাইতে 6 গুণ বড় একটা রাষ্ট্র। এই রাষ্ট্রের প্রেসিডেন্টের নাম হচ্ছে মাদুরো। এই মাদুরো আমেরিকাকে তাদের ইচ্ছা মতো চলতে দেয়নি। ভেনেজুয়েলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে তেল খনি সমৃদ্ধ, তেল মজুদ আছে। প্রায় ইরাকের সাদ্দামের রাষ্ট্রের চাইতেও অনেক বেশি তেল ভেনেজুয়েলায়। আমেরিকা তাদের সাধ্য তাদের কোম্পানিগুলো ভেনেজুয়েলাতে ব্যবসা করবে, এটা করতে না পারার কারণে একটা স্বাধীন রাষ্ট্র, সার্বভৌমপূর্ণ একটি রাষ্ট্র, আমেরিকা 150টা বিমান পাঠালো এবং কিছু সেনা পাঠালো। যুদ্ধ বিমান পাঠিয়ে ভেনেজুয়েলার রাজধানীর উপরে একের পর এক বোম্বিং করে 40 জনকে মেরে ফেলে সেই দেশের রাষ্ট্রপ্রধানের ঘরে ঢুকে তার বেডরুম থেকে প্রেসিডেন্ট মাদুরো এবং তার ওয়াইফকে ধরে নিয়ে যুদ্ধ জাহাজে করে আমেরিকাতে চলে গেল। এবার একটু চিন্তা করে দেখুন তো, আমেরিকা স্বাধীনতার কথা বলে, নিরাপদ পৃথিবীর কথা বলে, কিন্তু কত বড় বাটপার, কত বড় সন্ত্রাস, কত বড় তাণ্ডব লীলা এবং ধ্বংসযজ্ঞ চালিয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপরে আঘাত করে ওই দেশের স্বাধীন প্রেসিডেন্টকে ধরে নিয়ে চলে যেতে পারে। এটি কি মগের মুল্লুক? এরা আবার গণতন্ত্রের কথা বলে, সাম্যের পৃথিবীর কথা বলে। এখন প্রশ্ন হলো, এর সাথে বাংলাদেশের সতর্কবার্তা কি? তার আগে একটু বলি, আমেরিকা পারলো কেন জানেন? পারলো হলো, এই যে প্রেসিডেন্ট মাদুরো, তাদের ভেতরে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ভারতের এজেন্ট, আমেরিকার এজেন্ট, এই সিআইএর হাতে ছিল তথ্য। তার মানে হলো মাদুরোর আশেপাশে ছিল মীর জাফর, গাদ্দার। এই গাদ্দারদের কারণে কোনো প্রকারের প্রতিরোধ গড়ে তুলতে পারে নাই। কোনো প্রকারের প্রতিরোধ ছাড়া আমেরিকা ধরে নিয়ে গেল। এবার একটু ভেবে দেখুন, আমি আপনাদেরকে একটা কথা বলি, আসুন না বাংলাদেশের কথা বলি। শরীফ শহীদ ওসমান হাদি বলেছে, প্রয়োজন যদি হয় ঘাস খাও কিন্তু অস্ত্র বানাও, ঘাস খাও কিন্তু অস্ত্র বানাও। এই যে আমাদের বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, বলুন তো, বড় বড় কথা আমরা বলি, বড় বড় চিল্লাচিল্লি করি, বড় বড় স্লোগান দেই, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলি। আজকে যদি ভারত বাংলাদেশকে আক্রমণ করে, ভারত যদি 100 যুদ্ধ বিমান বাংলাদেশে পাঠায়, আমাদের ঢাকার রাজধানীর এই যমুনাতে এসে যদি বিমান ল্যান্ড করে কয়েকটা বোম্বিং চারিদিকে করে ডক্টর ইউনূসকে ধরে নিয়ে যদি দিল্লিতে চলে যায়, কি হবে বলেন? পৃথিবীর কোন কচুটা হবে? গোটা দুনিয়া তীব্র নিন্দা করবে, লিখিত বক্তব্য দেবে, জাতিসংঘে নিন্দা প্রস্তাব করবে, হাই হুতাশ করবে, কাজের কাজ কিছুই হবে না। বাংলাদেশ হয়ে যাবে ভারতের আওতায়। বলছেন কঠিন? কঠিন না, এটা সহজ। কারণ কি? কারণ হলো, আমাদের দেশের সেনাবাহিনী, প্রশাসন, বিডিআর, এনএসআই, ডিজিএফআই সবখানে ঘাপটি মেরে লুকিয়ে আছে কিছু মীর জাফর, কিছু গাদ্দার, কিছু ভারতের কিছু ইসরায়েলের মোসাদ।
আমার দেশে আছে সেনাবাহিনীর ভেতরে, আমার দেশে আছে প্রশাসনের ভেতরে, আমার দেশে আছে এনএসআই এর ভেতরে, আমার দেশে আছে ডিজিএফ এর ভেতরে কিছু গাদ্দার এবং কিছু মির্জাফর আছে। অবশ্যই দেশপ্রেমিক সেনাবাহিনী আছে, দেশপ্রেমিক পুলিশ আছে, দেশপ্রেমিক র্যাব আছে, কিন্তু গাদ্দার এবং মির্জাফরও আছে। এই গাদ্দার এবং মির্জাফররা এরাই ভারতের সাথে আতাত করে এই দেশটাকে করদ রাজ্যে পরিণত করার প্রতি মুহূর্তে প্রচেষ্টা করে কিছু সুবিধার জন্য। এই সুবিধাভোগী মির্জাফরদের কারণে ভারত যদি বাংলাদেশকে অ্যাটাক করে 1 ঘন্টাও বাংলাদেশ টিকতে পারবে না। আরেকটা কারণ হলো, আমরা বড় বড় চিল্লাই, আমাদের কি আকাশ প্রতিরক্ষা কোনো ব্যবস্থা আছে? আমাদের কি যুদ্ধ বিমান আছে? আমাদের কি ড্রোন আছে? আমাদের কি পারমাণবিক আছে? কিছুই নেই, কিছুই নেই, কিছুই নেই, ফাঁকা মূলা। তাহলে বাংলাদেশের করণীয় কি? আমরা গরিব মানুষ, আমরা চাইলেই পারমাণবিক বানাতে পারবো না, আমরা চাইলেই বড় বড় যুদ্ধ বিমান কিনতে পারবো না। তবে বাংলাদেশের দুটো কাজ উচিত। এক হলো কষ্ট করে হলো সামরিক শক্তি বাড়ানো, যুদ্ধ বিমান, ড্রোন যেইগুলো কেনা দরকার এগুলো চেষ্টা করা, এবং ঘাপটি মেরে লুকিয়ে থাকা মির্জাফর, গাদ্দার এবং রয়ের এজেন্ট সেনাবাহিনী প্রশাসন থেকে ঘাড় ধরে বের করে দেওয়া, নিরেট দেশপ্রেমিক রাখা। আর হলো পাকিস্তানের সাথে, চীনের সাথে সম্পর্ক বিল্ড আপ করা। মনে রাখুন, ভারত যদি বাংলাদেশের দিকে চোখ রাঙায় আর পাকিস্তান যদি পারমাণবিক বোমার হুমকি দেয়, তাহলে ভারত পিছাতে বাধ্য। বাংলাদেশের উপরে ভারত যদি আক্রমণ চালায়, চীন যদি ভারতকে ধমক দেয়, ভারত পিছাতে বাধ্য। যেহেতু পারমাণবিক বোমা নেই, সেহেতু বাংলাদেশের উচিত হলো চায়নার সাথে সম্পর্ক বিল্ড আপ করা, পাকিস্তানের সাথে সম্পর্ক বিল্ড আপ করা, এমন বিল্ড আপ যাতে ভারত যদি চোখ রাঙানি দেয়, চায়না যেন আমাদের বন্ধু হয়ে কথা বলে, এতটুকু সম্পর্ক বিল্ড আপ করা। আরেকটা কথা বলি, বাংলাদেশের উচিত হলো চায়নাকে কলকারখানা করার সুযোগ দেওয়া, পৃথিবীর অন্যান্য বড় দেশগুলোকে কলকারখানার সুযোগ দেওয়া, যাতে আমার দেশে বোম ফেলতে চাইলে, আঘাত করতে চাইলে ওই দেশগুলো তাদের সম্পদ রক্ষার জন্য যেন হুমকিটা দেয়। এছাড়া আমাদের আর কোনো পথ নাই। আর ভারতের সাথে আমাদের সম্পর্ক বন্ধুত্ব। একটা কথা মনে রাখুন, প্রতিবেশী দেশের সাথে কখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয়। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করব, ওটা অভিনয়। তারাও অভিনয় করবে, আমরাও অভিনয় করব, বন্ধুত্বের অভিনয় চলবে। কিন্তু প্রতিবেশী দেশের সাথে সবসময় চলে প্রতিদ্বন্দ্বিতা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সম্পর্ক হলো প্রতিবেশী। এটা রাষ্ট্রবিজ্ঞানের ভাষা, ইতিহাসের ভাষা। কারণ আমার দেশকে আক্রমণ করলে প্রতিবেশীরাই করবে, আর প্রতিবেশীদের হাত থেকে বাঁচতে হলে আমাকে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবেশীর চেয়ে বেশি শক্তি অর্জন করতে হবে। মনে রাখুন, শান্তির জন্য শক্তি প্রয়োজন। আপনার শক্তি নেই তো আপনার শান্তি নেই। কারণ অন্যজন যদি আপনাকে অত্যাচার করে, জুলুম করে, আপনাকে মাজলুম বানায়, অত্যাচারিত বানায়, আপনার শক্তি প্রয়োজন। যদি আপনার শক্তি না থাকে, আপনি শান্তি পাবেন না। এটা রাষ্ট্রীয় ক্ষেত্রে না, পারিবারিক ক্ষেত্রেও। ধরেন আমার বাড়ির পাশের কেউ যদি আমাকে অত্যাচার করে, তার অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য আমার শক্তি প্রয়োজন, সামর্থ্য প্রয়োজন, থানার সাথে সম্পর্ক প্রয়োজন, প্রশাসনের সাথে সম্পর্ক প্রয়োজন, আমার টাকা প্রয়োজন, ক্ষমতা প্রয়োজন। তাহলে প্রতিবেশী আমার সাথে ভালো আচরণ করতে বাধ্য। আমি প্রতিবেশীর ক্ষতি করব না, কিন্তু প্রতিবেশী যাতে আমার ক্ষতি করতে না পারে, এই জন্য আমার উচিত ক্ষমতা তৈরি করা। বিশ্বাস করুন, কোনো ব্যক্তি যদি শান্তি পেতে চায়, তার শক্তি প্রয়োজন, তার ক্ষমতা প্রয়োজন। না হলে কি হবে? তাকে মাজলুম মনে করে, দুর্বল মনে করে সবলেরা তার উপর অত্যাচার করবে, জুলুম করবে, কষ্ট দেবে, নির্যাতন করবে। শক্তি না থাকলে, প্রতিরোধ করতে না পারলে আপনাকে নীরব সহ্য করতে হবে। তার মানে কি? আপনি আজীবন অশান্তিতে ভুগলেন আর ভুগলেন। অতএব সবাইকে বলবো, ব্যক্তিগতভাবে সুখী হওয়ার জন্য শক্তি অর্জন করুন, শান্তিতে থাকার জন্য শক্তি অর্জন করুন। আবার রাষ্ট্রকে বলবো, ভারতের আধিপত্যবাদ থেকে বাঁচার জন্য শক্তি অর্জন করুন। চায়না পাকিস্তানের সাথে বন্ধুত্ব গড়ে তুলুন। বেশি বেশি কলকারখানা বিদেশিদের করার সুযোগ দিন। দেশকে উন্নয়নের পথে ধাবিত করুন। আমেরিকা থেকে সতর্ক হন, কারণ এই আমেরিকা ভেনেজুয়েলায় আক্রমণ করেছে। কয়েকদিনের মধ্যে দেখবেন তারা কিউবাতে আক্রমণ করবে। এরা গণতন্ত্রের নাম বলে, যেই দেশে তেলের খনি, সম্পদের খনি, খনিজ সম্পদ, সেই দেশের দিকে চোখ বাড়ায় হচ্ছে এই আমেরিকা। সেখানে শান্তির কথা বলে ঢুকবে, অশান্তির ত্রাস সৃষ্টি করে বের হয়ে চলে যাবে। এ হলো আমেরিকার কাজ, এই হলো সাম্রাজ্যবাদীদের কাজ। এদের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে শক্তি সামর্থ্য অর্জন করতে হবে। আর
সবসময় আমাদেরকে মনে রাখতে হবে